উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য এখন আপনাদের কাছে স্বাগত ভাষণ রাখবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট মাননীয় শ্রী রজত কুমার পাজা মহাশয়। শ্রী রজত কুমার পাজা মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এখন স্বাগত ভাষণ রাখছেন শ্রী রজত কুমার পাজা মহাশয়। নমস্কার জানাই। উপস্থিত মাননীয় বিচারক মহোদয়গণ, মাননীয় আমার সহকর্মী অ্যাডভোকেটগণ, মাননীয় উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আপনারা এখানে যে উপস্থিত হয়েছেন, আমরা এই উপস্থিতি দেখে আমি ব্যক্তিগতভাবে এবং আমার অ্যাসোসিয়েশন তরফে আমরা গর্বিত। শুধু গর্বিত নয়, এটা পরম সৌভাগ্য। একটা জায়গায় মিলিত হওয়ার ভেতরে একটা বিশেষ রিক্রিয়েশন এটা নয়, এটা আনন্দ এই অর্থে যে আমরা 50 বছর একটা ব্যক্তিগত জীবনে, ব্যবহার জীবনের 50 বছর পূর্ণ হওয়াটা একটা ভাগ্যের কথা বলে মনে করি আমি। কেননা ঈশ্বরের অবদান যেটা হয় সেটা সবার ভাগ্যে গড়ে ওঠে না। তা হোক, যেটুকু গড়ে ওঠে সেটাকেই আমরা মেনে নিতে পারি এবং মেনে নিতে হয়। হয়তো অনেকেই প্রতিদ্বন্দ্বিতা আসেন কিংবা আমাদের ভেতরে ব্যবহারজীবী আছেন যারা ওই 50 বছর হয়তো সামনে গিয়ে ঈশ্বরের ডাকে চলে যেতে হয়। তবে যারা যারা আজকে যাদেরকে আজকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি, আমাদের সৌভাগ্য তাদেরকে আমরা সান্নিধ্য পেয়েছি এবং পরবর্তী জীবনেও তারা আরও এগিয়ে যাবেন এই কামনা ঈশ্বরের কাছে করি তাদের। শুধু তাই নয়, আমাদের যে বিচারক মণ্ডলী এখানে আছেন, উপস্থিত আছেন, তাদেরকে আমরা আরও কারো 50 বছর পাবো কিনা জানি না, কেন তাদের এখানে কার্যকাল অত্যন্ত সীমিত। সেই সীমিতর ভিতরে তাদেরকে যে আমরা পেয়েছি, এটা আমরা সৌভাগ্যবান মনে করি। আমার এটা নিজস্ব বক্তব্য। আপনারা সহমত হবেন কিনা জানি না, তথাপি বলতে হয়, যত স্বাগত ভাষণ আমাকে দেওয়ার জন্য বলা হলো, আমি এর অনুপযুক্ত, কিন্তু কিছু বলতে হবে। আপনাদের সান্নিধ্যে এসেছি, আপনাদের সম্মাননা এবং আমাদের বিশেষভাবে পরিচিতিটা বলবার জন্যে। এই বার লাইব্রেরি আমরা জানি না ব্রিটিশ আমল থেকে হয়ে এসেছে। তো আমার মনে হয় যেটুকু আমার অনুধাবন আছে এবং যেটুকু আমার জানা আছে, বহু বছর আগে একটা পরিচিতি আমাদের এখানে নেই। আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি। আমাদের বার অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা এই ঘাটাল কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছে, তবে একটা কথা বলতে পারি, আমার সহকর্মী বন্ধু প্রসাদ পাঠক ব্যানার্জি যেটা আমার সঙ্গে আলোচনা হয়েছিল, আমাদের এখানে মুন্সেফ কোর্টে একটা মুন্সেফ ঘাট আছে। আপনারা দেখবেন, বিচারক মণ্ডলী এসেছেন, নজর করবেন একটু। মুন্সেফ ঘাট বলে একটা ঘাট আছে শিলাবতী নদীর ধারে। ওইখানে কিন্তু একটা প্লেট রয়েছে যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইটা দেখে আমরা অনুমান করতে পারি নিশ্চয়ই মুন্সেফ শব্দটা যেটা আছে, সেই নিশ্চয়ই এখানে মুন্সেফ বিচারক ছিলেন, তারই নামে ঘাট। কিংবা তিনি সেই ঘাট দিয়ে ওই পারে একটি বাড়ি আছে, তখন এখানে বাড়িটারি ছিল না, নৌকায় করে তিনি ওপারে যেতেন আবার আসতেন, সম্ভবত তার নামে মুন্সিফ ঘাট। অর্থাৎ মুন্সিফ ঘাটে এটা সালটা উল্লেখ আছে। তাহলে বুঝতে পারি যে নিশ্চয়ই ওই আমাদের কোর্ট সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এটা অনুমান নয়, এটা একটা সিদ্ধান্তে আসতে পারি। তো এক্সাক্ট ডেটটা আমি বলতে পারবো না। অতএব বহু বর্ষ আগে, 100 বছরের বেশি এই মুন্সিফ কোর্ট আমাদের প্রতিষ্ঠিত, এবং সেই মুন্সিফ কোর্টে আমরা যে এখন প্র্যাকটিস করতে পেরেছি, এইটা আমাদের পরম সৌভাগ্য যে সেই প্রাচীন কোর্টে আমরা এখনো প্র্যাকটিস করেছি, এবং যারা যারা করেছেন তারাও হয়তো ভাগ্যবান, এবং একই সঙ্গে আমরাও ভাগ্যবান। তা আজকের বিশেষ একটি দিন, এটা 3 জন উকিলবাবু আছেন আমাদের সহকর্মী, তাদের যে 50 বছর পূর্তি উপলক্ষে আমরা মিলিত হতে পেরেছি এবং আমার বলবার জন্য যে আমি অনুরুদ্ধ হয়েছি, এটাও আমার পরম সৌভাগ্যের বিষয়। তো একটা কথা এই মুহূর্তে মনে পড়ে, রবীন্দ্রনাথের কথা দিয়েই বলি।
তিনি সম্বর্ধনা কিছু মনে নেবেন না, কেন এটা বলার আমার প্রয়োজনীয়তা আছে বলেই বলছি। রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পান, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে বঙ্গবাসী যারা একটা ট্রেন ভাড়া করে বোলপুর গিয়েছিলেন। ঘটনাটা একটু বললে আপনারা একটু বুঝতে পারবেন। ছোট্ট, কলকাতা থেকে তারা ট্রেন ভাড়া করে, তখনকার যুগে এটা হতো, ট্রেন ভাড়া করে বোলপুর গিয়েছিলেন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তা তিনি সম্বর্ধনা নিতে গিয়ে তিনি একটি কথা বলেছিলেন যে তোমাদের এই সম্বর্ধনা আমি গ্রহণ করলাম, কিন্তু আমি ঠোঁটে নিতে পারলাম না। মানে তোমাদের সম্বর্ধনা, তোমাদেরকে ঘুরিয়ে তিনি সম্বর্ধিত করলেন, কিন্তু তোমরা আমাদের সম্পর্কে যা বলেছ সেটা আমি ঠোঁটে নিতে পারলাম না, অর্থাৎ গলাধ্যকরণ করতে পারলাম। কেন? যখন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন তার সম্পর্কে প্রচুর সমালোচনা হয়েছিল এবং সেসব কাগজে লেখাও হয়েছিল। তার যে সোনার তরী, এটা সোনার তরী হয় নাকি আবার বাস্তবে? কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন সাজাদপুরে বসে, তার জমিদারি পদ্মায় বসে। তাহলে সোনার তরী আবার হয়, এই নিয়ে সমালোচনায় তিনি আহত হয়েছিলেন। সোনার আবার তৈরি হয়? এবং তার যে কবিতা, সেই কবিতা বলছে এসব কি, তাদের নামটাও বলছি আমি, তারা সেসব করেছিলেন। সেই করার ফলে বুদ্ধদেব বোস তাদের বলেছিলেন, নিশ্চয়ই বুদ্ধদেব বোস সম্পর্কে আপনারা কেউ কেউ কিছু কিছু জানেন, কবি, নাট্যকার ইত্যাদি। তিনি তখন বলেছিলেন এই কথাটা ঠিক, কিন্তু এটা ঠিকও নয়। মানে তাকে সম্মান দিতে যাতে যাচ্ছ, সেই সম্মানীয়কে তোমরা নিজেরাই অসম্মানিত হলে। এই পরিপ্রেক্ষিতে আমি ভার্জিনিয়া উলফের একটা কথা বলছি। জানেন ভার্জিনিয়া উলফ একজন কবি, নাট্যকার ছিলেন ইংরেজি সাহিত্যের। তিনি একটি কথা বলেছিলেন যে ম্যান টু ম্যান বিকেম হিজ ম্যান। তিনটি কথা তিনি একটা সম্বর্ধনা সভায় বলেছিলেন। ম্যান টু ম্যান বিকেম হিজ ম্যান। মানুষ কি করে হব? আমরা মানুষ হব যাকে সম্বর্ধিত করব, এবং তাকে সম্বর্ধনার সঙ্গে আমরা সম্বর্ধিত হলাম, যারা সম্বর্ধনা দিচ্ছে তারাও সম্বর্ধিত। এই পরিপ্রেক্ষিতে আজকে যারা এসেছেন, যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমরা মনে করি আমরাও সম্বর্ধিত হলাম। এবং আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেন, বিচারক মহোদয়, বিচারক মণ্ডলী এবং আরা যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি প্রত্যেকের সঙ্গে আমরা নিজে নিজেই সম্বর্ধিত হলাম। আজকের এই বিশেষ দিনে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করে আপনাদের কাছে মার্জনা এবং ক্ষমা চাই। নমস্কার। ধন্যবাদ জানাই লাড্ডের সিনিয়র অ্যাডভোকেট শ্রী রজত কুমার পাজা মহাশয়কে ওনার এই সুন্দর স্বাগত ভাষণ দেওয়ার জন্য। আমরাও এই অনুষ্ঠান বারে বারেই করতে চাই, আমরাও চাই বারে বারে এই রকম অনুষ্ঠান হোক। আমাদের যারা অগ্রজ আছেন ওনারা 50 বছর অতিক্রান্ত করুক, 60 বছর অতিক্রান্ত করুক, যাই হোক, আমরা আজকে যে তিনজনকে আমরা পেয়েছি যাদের 50 বছর অতিক্রান্ত হয়েছে, ওনাদেরকে সম্বর্ধনা দিতে পেরে আমরাও আনন্দিত এবং আপ্লুত। যাই হোক, আমরা একটু ফিরে যাচ্ছি। ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মহাশয় শ্রী সমীর কুমার ঘোষ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের সেই দুজন প্রবীণ সদস্যকে, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট শ্রী সুনীল কুমার ঘোষ এবং শ্রী ভবানী প্রসাদ গোস্বামী মহাশয়কে। এখন যদিও শ্রী দেবপ্রসাদ পাঠক গোস্বামী আমাদের